নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। তৃতীয়বার ক্ষমতায় ফিরলেও আরএসএস এর চাপে আর আগের মতো ব্যাট চালিয়ে খেলতে পারবে না মোদি শাহ জুটি, এমনই ধারণা ছিল রাজনীতির কারবারিদের। সেই অনুমান সত্য প্রমাণ করে শপথের পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সতর্কবার্তার সারমর্ম, বিরোধীরা প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী, এবং প্রতিদ্বন্দ্বী হলেও উপযুক্ত মর্যাদা পাওয়ার অধিকারী। খ্রিস্টের জন্মেরও ৩০০ বছর আগে পাঞ্জাবের বৈদিক রাজা পুরু ও গ্রিক সম্রাট আলেকজান্ডারের কথোপকথন আজও বহমান প্রাচ্যের ইতিহাসে। বিতস্তার যুদ্ধে পরাজয়ের পরে যুদ্ধবন্দী হয়েও আলেকজান্ডারের কাছে রাজার ব্যবহার আশা করেছিলেন রাজা পুরুষোত্তম। রাজ সম্ভ্রম রক্ষায় সেই বক্তব্যে খুশি হয়ে পুরুকে শুধু মুক্তিই দেননি, নিজের অধিকৃত রাজ্যের তত্ত্বাবধায়কও নিযুক্ত করেন আলেকজান্ডার। তৎকালীন সমাজে প্রতিপক্ষ পুরুর প্রতি আলেকজান্ডারের এহেন আচরণ আজও ইতিহাসের এক অনবদ্য দৃষ্টান্ত। রাজতন্ত্র পেরিয়ে গণতন্ত্রের যুগে সেই আচরণেরই পাঠ শোনা গিয়েছে মোহন ভাগবতের মুখে। দুদিন আগে নাগপুরের সংঘের শিক্ষানবিশদের সবার ভাষণে আরএসএস প্রধানের বক্তব্য, সরকারের বিরোধিতা বা ভিন্ন সুরে কথা বললেই বিরোধী বলে দাগিয়ে দেওয়া উচিত নয়। গণতান্ত্রিক পরিকাঠামোয় পৃথক মতবাদীদের বিরোধী না বলে প্রতিপক্ষ বলাই সঙ্গত বলে মত ভাগবতের। নাম না করলেও আরএসএস প্রধানের বার্তা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেই বলে মনে করছে রাজনৈতিক শিবির। ऐसे से देश कैसे चलेगा भाई? आखिर सबको देश ही चलाना है ना। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। প্রতিপক্ষকে খাটো করে দেখার প্রবণতায় কুকথার বন্যা ছুটেছিল ভোটের মরশুমে। দেশের প্রশাসনিক কাঠামোর শীর্ষে থেকেও সেই প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেননি স্বয়ং নরেন্দ্র মোদীও। রাহুল গান্ধীর নাম না করে কখনো পাপ্পু, কখনো শাহজাদা বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি এ রাজ্যের প্রচারে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অহরহ ভাতিজা বলতে শোনা গিয়েছে মোদীকে। এ নিয়েও সমালোচনার সুর নাগপুরের ভাষণে। আইনসভা বিরোধীদেরই কথা বলার মঞ্চ, প্রতিপক্ষের কণ্ঠরোধ নয় বরং মুক্ত কণ্ঠের সমালোচনা শোনাই সরকারের অন্যতম রাজধর্ম। এমনই শাসক বিরোধী সদ্ভাবের অন্যান্য নজির দেখেছে বাংলাও। মুখ্যমন্ত্রী থাকাকালীন বিরোধী দলনেতা জ্যোতি বসুর অপেক্ষায় অধিবেশন শুরু করতেন না বিধানচন্দ্র রায়। প্রতিপক্ষের মুখে সদর্থক সমালোচনা শোনাই ছিল বাংলার রূপকারের লক্ষ্য। এখন সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। উল্টে বিরোধীদের শত্রু ভেবে হে করাই ধ্যান জ্ঞান শাসকের। গত 5 বছরে বিরোধীদের সমস্ত অনুরোধ উপরোধ উড়িয়ে একতরফাভাবে দেশ চালানোর অভিযোগ এনেছে অবিজেপি দলগুলো। সদ্য সমাপ্ত ভোটের পরে স্বনির্ভর ভারতের স্বপ্ন দেখানো মোদী নিজেই এখন পরনির্ভর। শরিক নির্ভর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে রাতারাতি ফিরে গিয়েছেন আমি থেকে আমরায়। দেশ চালানোর ক্ষেত্রে সেই আমরাকে আঁকড়ে ধরে রাখারই পরামর্শ আরএসএস প্রধানের। और चुनाव प्रचार की या चुनाव में जो होता है उसकी बात ऐसी है, वास्तव में तो प्रजातंत्र की अनिवार्य आवश्यक प्रक्रिया है और उसमें 2 पक्ष रहते हैं, इसलिए स्पर्धा रहती है। स्पर्धा रहती है तो दूसरे को पीछे करने का, स्वयं को आगे बढ़ाने का काम होता ही है, होना ही चाहिए। परंतु उसमें भी एक मर्यादा है, असत्य का उपयोग नहीं करना। चुने क्यों जा रहे लोग संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। हमारे यहां तो परंपरा सहमति बनाकर चलने की है। ভোটের ফল প্রকাশের আগে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকরের জীবন আলেখ্য তুলে ধরে জনস্বার্থমূলক সরকারের অভিমুখ স্পষ্ট করেছিলেন মোহন ভাগবত। আর তৃতীয় মোদী সরকারের শপথের পরদিন নাগপুরের সদর দপ্তর থেকে আরএসএস প্রধানের বার্তা যে 7 নম্বর লোক কল্যাণ মার্গেরই প্রতি
সে নিয়ে সংশয় নেই রাজনৈতিক বিশ্লেষকদের। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভা ভোটের আঁচ কমতে না কমতেই ফের ভোটের ধাক্কা বঙ্গে। এবার বিধানসভার উপনির্বাচন। জাতীয় নির্বাচন কমিশন বাংলার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে ভোট হবে 10ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21শে জুন। ভোট মানেই এখন বঙ্গে সিপিএম এবং কংগ্রেসের হৃদকম্পন। আবার ভোটের লড়াই, আবার সেই শূন্যই কি প্রাপ্য সিপিএম এবং কংগ্রেসের? প্রশ্ন অনেক, উত্তর নেই। এদিকে সিপিএম এর পলিট ব্যুরোর বৈঠকের পর রবিবার যে বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে পশ্চিমবঙ্গের কোনো উল্লেখ নেই। দলের সামগ্রিক পারফরমেন্সে যে পলিট ব্যুরো হতাশ, বিবৃতিতে সে কথা বলা হয়েছে। আলাদা করে কেরলের কথাও আছে, কিন্তু উধাও বঙ্গ সিপিএম এর কথা। তা নিয়েই রাজ্য সিপিএম এর অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি দলের শীর্ষ নেতৃত্বের কাছে বঙ্গ সিপিএম এর গুরুত্ব কমে গেল, নাকি রাজ্যের ভোটে বিপর্যয় নিয়ে পলিট ব্যুরোতে বিস্তারিত আলোচনা হবে? দলের একটি সূত্র অবশ্য বলছে 19 এবং 20শে জুন সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক রয়েছে। তার আগে জেলা কমিটিগুলিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্য কমিটির বৈঠকে এই রিপোর্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। এ মাসের শেষে বসবে কেন্দ্রীয় কমিটির বৈঠক, সেখানে বঙ্গ সিপিএম এর হাল নিয়ে আলোচনা হবে। 2008 সালের পঞ্চায়েত ভোট থেকে শুরু করে সেই যে বঙ্গ সিপিএম এর রক্তক্ষরণ শুরু হয়েছে তা থামার লক্ষণ নেই। 2009 সালের লোকসভা ভোটের পর 2011 সালে রাজ্যের পালা বদল, 2013 সালের পঞ্চায়েত, 2016 সালের বিধানসভা ভোট, 2 বছর পরের পঞ্চায়েত ভোট, 2019-এর লোকসভা ভোট, 2021 সালের বিধানসভা ভোট, 2022 সালের পুরো ভোট। গত বছরের পঞ্চায়েত ভোট থেকে এবারের লোকসভা ভোট সবেতেই শুধুই সিপিএম এর হার। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তারা কিছুটা ঘুরে দাঁড়াবে বলে আশা করেছিল সিপিএম। কংগ্রেসের সঙ্গে তাদের জোটও অনেকটাই মসৃণ হয়েছিল, কিন্তু দেখা গেল লোকসভায় সেই শূন্য সিপিএম। কংগ্রেসের 2টি থেকে কমে আসন হয়েছে 1টি মাত্র। এই অবস্থায় আবার শিউরে বিধানসভা উপনির্বাচনের জুজু। যে 4টি কেন্দ্রে এবার উপনির্বাচন, তার মধ্যে লোকসভা ভোটের ভিত্তিতে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে থেকে বিজেপি কিছুটা স্বস্তিতে রয়েছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে লোকসভার ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে ঠিকই, তবে তাদের লিড অনেক কমে গিয়েছে। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডে প্রায় 20,000 ভোটে জিতেছিলেন। লোকসভা ভোটে সেই ব্যবধান প্রায় 3,000-এ নেমে এসেছে। এবার বাংলার 6 বিধায়ক লোকসভায় জিতেছেন। এখন তাদের শপথ নেওয়ার আগে বিধায়ক পদে ইস্তফা দিতে হবে। তৃণমূল প্রশ্ন তুলেছে, কেন 10 বিধানসভা কেন্দ্রে একসঙ্গে উপনির্বাচন হবে না? শাসক দলের বক্তব্য, সবেমাত্র 1.5 মাস ব্যাপী লোকসভা ভোট শেষ হলো, তার রেশ কাটতে না কাটতেই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তারপর আবার বাকি 6 কেন্দ্রের ভোট। রাজ্য প্রশাসন কাজ করবে কখন? তৃণমূল সোমবারই ক্ষোভ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। লোকসভা ভোটে বাংলায় সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়াইয়ের পরও মুখ থুবড়ে পড়েছে। 2 দলের 2 শীর্ষ নেতা পাশাপাশি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, লোকসভা ভোটে এই বিপর্যয়ের পরেও কি সিপিএম আর কংগ্রেস জোট বেঁধে উপনির্বাচনে লড়বে? 2 দলই চাইছে তাদের জোট থাকুক। নেতারা কথা চালাচালি শুরু করেছেন। এরই মধ্যে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রর ছেলে রোহন মিত্র তাঁর এক্স হ্যান্ডেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মানিকতলা কেন্দ্রে প্রার্থী করার দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, অধীর দাঁড়ালে মানিকতলায় ভালো লড়াই হবে। কংগ্রেস কর্মীরা সেটাই চান। জবাব মেলেনি অধীরের কাছ থেকে। অধীর বলেছেন, সিপিএম এর সঙ্গে জোটের সিদ্ধান্ত আমার একার নয়।
দল সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা নির্বাচনে কি হবে সেটা আলোচনা করে ঠিক হবে। জোট হবে কি না তা পরের কথা। আসল প্রশ্ন হলো বাম কংগ্রেসের রক্তক্ষরণ বন্ধ হবে কিনা। এরপর তো রক্ত শূন্যতা দেখা দেবে দুই দলের। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে জগৎ প্রসাদ নাড্ডার মেয়াদ শেষ। তাকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বভাবতই চর্চা শুরু হয়েছে শাসক দলের পরবর্তী সভাপতি কে। সুনীল বানসালের নাম তো ঘোরাফেরা করছেই। 5 বারের সাংসদ ও উগ্র হিন্দুত্বের বিতর্কিত মুখ অনুরাগ ঠাকুরকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ায় তাকে নিয়েও চর্চা। गद्दारों को गोली मारो, सालों को देश के गद्दारों को पीछे तक आवाज आनी चाहिए, गिरिराज जी को सुनाई दे। देश के गद्दारों को गोली मारो, सालों को। আগামী বছর বিজেপির প্রাণভোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ। স্বভাবতই সংগঠনের রাজনৈতিক শাখার শীর্ষ পদে কে বসবেন তা নিয়ে শাসকের পাশাপাশি সংঘের মাথা ব্যথা কম নয়। বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ গত জানুয়ারিতে শেষ হয়, কিন্তু অষ্টাদশ লোকসভা ভোটের মুখে নতুন কাউকে ওই পদে না বসিয়ে সাময়িকভাবে জুলাই মাস পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় মোদী মন্ত্রিসভায় নাড্ডা মন্ত্রী। শরিক নির্ভর নরেন্দ্র মোদীকে তার পুরনো সতীর্থদের মধ্যে 37 জনকে বাদ দিতে হয়েছে। পরাজিত মন্ত্রীদের বাইরে যেসব জয়ী সদস্যকে বাদ দিয়েছেন মোদী, তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নাম সদ্য প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। ইউপিএ জামানায় হিমাচলের কনিষ্ঠতম সাংসদ একটানা 5 দফা হামিরপুর থেকে জিতে চলেছেন অনুরাগ। 49 বছর বয়সী অনুরাগ নাগরিকত্ব আইন বা সিএএ বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিদ্বেষ উস্কে দেওয়া স্লোগান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেই উগ্রতাই হিন্দুত্ববাদীদের স্লোগান হয়ে ওঠে। তথ্য সম্প্রচারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানো অনুরাগকে বাদ দেওয়ার নেপথ্যে তাঁকে সাংগঠনিক দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেই বিজেপি সূত্রের দাবি। তবে নাড্ডা ও অনুরাগ দুজনেই হিমাচল প্রদেশের প্রতিনিধি। একই রাজ্য থেকে দুবার পরপর সর্বভারতীয় সভাপতি করার চল নেই বিজেপিতে। তাছাড়া অনুরাগ বয়সও অনেক নবীন, তাই আলোচনায় তার নাম উঠলেও তার ভাগ্যে শিকে ছেঁড়া কঠিন। তাছাড়া সংঘ এখনো তার নামে ছাড়পত্র দেয়নি। এরপরেই যে নাম চর্চায় উঠেছে তিনি হলেন সুনীল বানসাল। সদ্য ওড়িশা জয়ে বিজেপির কাণ্ডারি সুনীল। দলের হয়ে ভোটে সংগঠন সামলানোর কঠিন অ্যাসাইনমেন্ট সফলভাবে উতরানোর রেকর্ড তাঁর ঝুলিতে। তাই সভাপতির দৌড়ে খানিকটা এগিয়েই রাজস্থানের একদা আরএসএস প্রচারক সুনীল। প্রাথমিকভাবে আরএসএস এর প্রতিনিধি হিসেবে দলের সংগঠন সম্পাদকের দায়িত্ব সামলেছেন বানসাল। উত্তরপ্রদেশ বিধানসভা ও ত্রিপুরা বিধানসভায় বিজেপির জয়ের পর ওড়িশা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান লোকসভা ভোটে। পদ্ম শিবিরের অন্দরমহলে তাঁকে নাগপুরের সংঘের সদর দপ্তরের প্রতিনিধি বলে আলাদা মর্যাদা দিয়ে থাকে। উত্তরপ্রদেশের ধাক্কা সামলাতে ওবার ওড়িশায় শেষ পর্যন্ত মোদীর মান রক্ষা করেছে। আবার অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে এনডিএতে ফিরিয়ে আনার নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুনীলের। একই সঙ্গে এনডিএর শরিকদের কাছে সুনীলের গ্রহণযোগ্যতার পাশাপাশি আরএসএস এর আসন্ন শতবর্ষে তাঁদের অত্যন্ত আস্থাভাজন সুনীলকে সভাপতি পদের অন্যতম মুখ বলে মনে করছেন দীনদয়াল ভবনের কর্তারা। সংসদে বিজেপির একক গরিষ্ঠতা নেই। শরিক নির্ভরতার কাঁটা নিয়েই তৃতীয় মোদী সরকারের সূচনা হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে প্রথম দিন থেকেই জেরবার বিজেপি নেতৃত্ব। সেই অর্থে এবার ভিন্ন পরিবেশে দল পরিচালনা বেশ কঠিন চ্যালেঞ্জ বিজেপির কাছে। হাতে 1 মাসের কম সময়, এরই মধ্যে দলের সভাপতি বাছাই চূড়ান্ত করাটাও বিজেপি নেতৃত্বের কাছে কঠিন পরীক্ষা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।